আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে আরও ৬০। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলিদের হামলায় একদিনে আরও ৬০ জনের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ১৫০ জনের অধিক। এদিকে গাজায় একদিনের হামলায় একই পরিবারের ১২ জনকে হত্যা করেছে দখলদার বাহিনী। আজ এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এরপর জানাবো, ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি। ভারত ও পাকিস্তান সেনাবাহিনীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গতরাতে জম্মু কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল LOC দুই পক্ষের মধ্যে এই গুলি বিনিময় হয়। সামরিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV এই তথ্য জানিয়েছে। ভারতীয় সেনাবাহিনী দাবি, পাকিস্তানি সেনাবাহিনী প্রথমে ভারতে কয়েকটি পোস্ট লক্ষ্য করে গুলি চালায়। জবাবে ভারতের সেনাবাহিনীও গুলি চালিয়েছে। এদিকে পেহেলগাম কাণ্ডে মুসলিমদের যা করতে বললেন ওআইসি। পেহেলগামে হামলার ঘটনায় নিহতদের প্রতি সংহতি জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন এর সভাপতি আসাদুদ্দিন ওআইসি। আজ জুমার নামাজে মুসলিমদের কালো আর্মড ব্যাজ পরে প্রতিবাদ করার জন্য বলেছেন তিনি। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন হায়দ্রাবাদের এই সংসদ সদস্য। জানাবো, পাকিস্তানে যে কোনো সময় বড় ধরনের হামলা করতে পারে ভারত। আল জাজিরাকে পাকিস্তানি সামরিক কর্মকর্তা। পাকিস্তানে যে কোনো সময় হামলা হতে পারে ভারতের পক্ষ থেকে, এমন সম্ভাবনা ঘিরে ধরেছে পাকিস্তানকে। ফলে হুমকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। ভারতীয় সরকারি কর্মকর্তারা ক্রমবর্ধমান হুমকির ফলে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের এই বিশ্বাস দৃঢ় হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, বিজিবির সিওর চাঞ্চল্যকর দুটি অডিও ফাঁস। কক্সবাজারে ৩৪ বর্ডার গার্ড অফ বাংলাদেশ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার সিও লেফটেন্যান্ট ফারুকের বিরুদ্ধে দুটি চাঞ্চল্যকর অডিও হাতে এসেছে যুগান্তরে। সেখান থেকে জানা গেছে তিনি অভিযানের নামে নাটক করে মাদক কারবারিদের সঙ্গে আঁতাত করছেন এবং সেখানে একদল মাদক কারবারিকে ইয়াবা শুদ্ধ ধরে তাদের কাছেই আবার তার ভাগের ইয়াবা বিক্রি করেছেন। বিষয়টি বিজিবির প্রধান আশরাফুজ্জামানকে জানানো হলে তিনি বলেছেন, এই ঘটনা জানার পরে আমি ব্যবস্থা গ্রহণ করেছি। টেকনাফের সিও ফারুককে সাথে সাথে সেই ব্যাটালিয়ন থেকে বরখাস্ত করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬০ জন নিরীহ ফিলিস্তিনি। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি হামলায় একদিন আরও ৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ শতাধিক। এদিকে গাজায় এদিনের হামলায় একই পরিবারের ১২ জন সদস্য নিহত হয়েছে। আর শুক্রবার ২৫শে এপ্রিল এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে গাজায় ৬০ জনের বেশি লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং গভীর রাত শুক্রবার ভোর থেকেও ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। প্রতিবেদনে আনাদুলো বলছে, গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫১,৩৫৫ জনে পৌঁছেছে বলে আজ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরও ১৫২ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাত শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১,১৭,২৪৮ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯শে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। এরপর প্রায় ২ মাস গাজায় কমতে
কম বেশি শান্তি বজায় ছিল, কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহার প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। তখন থেকে এই ধরনের হত্যাকাণ্ড চলছে। ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি। ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গতরাতে জম্মু কাশ্মীরের লাইন অব কন্ট্রোলে LOC দুই পক্ষের মধ্যেই গুলি বিনিময় হয়। সামরিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV এই তথ্য জানিয়েছে। ভারতীয় বাহিনী দাবি, পাকিস্তানি সেনাবাহিনী প্রথমে ভারতের কয়েকটি পোস্ট লক্ষ্য করে গুলি চালায়। জবাবে ভারতের সেনাবাহিনীও গুলি চালিয়েছে। সূত্রগুলো আরও দাবি করেছে, ভারতের নিরাপত্তা বাহিনীর কার্যকরভাবে জবাব দিয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ মঙ্গলবার ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পাহেলগামে হামলায় ২৬ জন পর্যটক আহত হওয়ার কয়েকদিন পর দুই দেশের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটল। ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, যদিও ইসলামাবাদ এই দাবি তীব্রভাবে অস্বীকার এবং ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবে অভিহিত করেছে। হামলার পরদিন বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারতের পদক্ষেপে জবাবে পাকিস্তানও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। ভারতীয় ভিসা বাতিল, ভারতীয়দের দেশটি থেকে বের করে দেয়া, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশ সীমা বন্ধ করা এবং কয়েকটি পাইলট পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। পাল্টাপাল্টি এসব পদক্ষেপে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে, যা হয়তো সামরিক সংঘাতে গড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পেহেলগাম কাণ্ডে মুসলিমদের যা করতে বললেন ওআইসি। পেহেলগামে হামলার ঘটনায় নিহতদের প্রতি সংহতি জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন এর সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি। আজ জুমার নামাজে মুসলমানদের কালো আর্মড ব্যাজ পরে প্রতিবাদ করার কথা বলেছেন। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমালোচনা করেছেন হায়দ্রাবাদের সংসদ সদস্য। টুইটারে এক ভিডিও বার্তায় ওয়াইসি বলেছেন, কালো আর্মড ব্যাজ পরে আমরা একটি মেসেজ দিতে যাচ্ছি, বিদেশি শক্তির কাছে আমরা আমাদের শান্তি এবং একত্রতা হারাতে দেব না। পাহেলগামে হামলার কারণে টেরররা কাশ্মীরি ভাইদের টার্গেট বানানোর সুযোগ পাচ্ছে। সকল ভারতীয়দের উদ্দেশ্যে বলছি, শত্রুদের পাদে পা দেবেন না। ভিডিওতে নরেন্দ্র মোদীর ব্যর্থতার কথা তুলে ধরেছেন ওআইসি। একই সঙ্গে আর্টিকেল ৩৭০-এর সমালোচনা করেছেন। পাহেলগামে ২৬ জনের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়েছে হায়দ্রাবাদ এমপি। তিনি আর বলেছেন, এই হামলাটি গোয়েন্দা ব্যর্থতার কারণে হয়েছে। নরেন্দ্র মোদী সরকারের উচিত তাদের প্রতিরোধ দুর্নীতি পুনর্বিবেচনা করা। যারা এই হামলায় আক্রান্ত হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আসাদউদ্দিন ওয়াইসি কাশ্মীরি সরকারে কড়া সমালোচনা করেছেন। তিনি এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। আগে তিনি এ অঞ্চল নিয়ে সোচ্চার ছিলেন এবং বিতর্কিত আর্টিকেল ৩৭০ নিয়ে কথা বলেছিলেন। ওয়াইসির মতো এই আইনটির কারণে ভূস্বর্গের এই অঞ্চলে হামলা ও হতাহতের ঘটনা বেশি ঘটছে। আজ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের ভয়াবহ হামলা চালানো হয়। এতে ২৫ ভারতীয় সহ ২৬ জন নিহত হয়। এই হামলার জন্য পাকিস্তানে মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীকে দোষারোপ করে পরদিন প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ বেশ কয়েকটি পদক্ষেপ নেয় ভারত। ভারতের পদক্ষেপে জবাবে পাকিস্তানও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। ভারতের নাগরিকদের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করা, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ সহ বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। পাল্টাপাল্টি এসব পদক্ষেপে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে, যা হয়তো সামরিক সংঘাতে গড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিজিবির সিওর চাঞ্চল্যকর দুটি অডিও ফাঁস। কক্সবাজারে ৩৪ বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার সিও লেফটেন্যান্ট কর্নেল ফারুক হোসেন খানের বিরুদ্ধে কারবারিদের সঙ্গে ইয়াবা ভাগাভাগির অভিযোগ উঠেছে। এছাড়াও সীমান্তে চোরাচালান ও ব্যবসায়ীদেরকে ধরে এনে নির্যাতন সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে কর্মকর্তা। সম্প্রতি তার দুটি অডিও ভাইরাল হয়েছে, যেখান থেকে কিছু ভয়ঙ্কর তথ্য উঠে এসছে। গোয়েন্দা
সূত্র ও অনুসন্ধান থেকে জানা যায়, সম্প্রতি একটি অভিযানে জব্দ হওয়া বিপুল পরিমাণ ইয়াবা চালান তিনি ভাগ করে ফের কারবারিদের কাছে বিক্রি করে দিয়েছেন। যুগান্তরের হাতে আসা দুটি চাঞ্চল্যকর অডিও ক্লিপে ফারুককে অভিযানের নামে মাদক ভাগাভাগি এবং নাটকীয় অভিযানের পরিকল্পনা নিয়ে কথা বলতে শোনা গেছে। অডিওগুলোতে এর বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এর সত্যতা স্বীকার করেন, তবে এর ভাষ্য এটি ছিল অভিযানের কৌশল এবং তিনি একটি গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, লেফটেন্যান্ট কর্নেল ফারুক হোসেন খানের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে অবগত হওয়ার পরপরই প্রাথমিক ব্যবস্থা হিসেবে তাকে কক্সবাজার ৩৪ বিজিবি থেকে প্রত্যাহার করা হয়েছে। তিনি আর বলেন, বিজিবির একটি পেশাদার ও দায়িত্বশীল বাহিনীর কোনো সদস্য যদি শৃঙ্খলা ভঙ্গ করে বা অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সে যত উচ্চ পদেই থাকুক না কেন। বিষয়টি আমরা অভ্যন্তরীণ তদন্তের আওতায় নিয়ে আসব। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।